ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন মিশনে নেমেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। সেই লক্ষ্যে দেশকে অস্থির করার ষড়যন্ত্র, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটনার পর কিভাবে পালাবে, জনসমাগম কোথায় ঘটাবে, এসব নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ করেছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে এমন মন্তব্য করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ ও সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ, এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে। ইউনূস চলে যাচ্ছেন, এটা এখন প্রায় নিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিওতে চলেছে আজকে। প্রদর্শক, একটি কথা খুবই বেশি চলছে যে ডক্টর ইউনূসের সময় শেষ, ডক্টর ইউনূসের ক্ষমতার সময় ফুরিয়ে এসেছে। প্রদর্শক, এমন তথ্যই বেশি শোনা যাচ্ছে এবং শেখ হাসিনা দেশে ফিরবেন, যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসবেন এবং ক্ষমতা হাতে নেবেন। প্রদর্শক, এমন কিছু বিষয় খুবই বেশি শোনা যাচ্ছে। প্রদর্শক, এইসব বিষয় নিয়ে আজকে খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্লেষকের আলোচনা নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেছেন, গভীর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরে আসবে। 29শে জুলাই রাজধানীর একটি হোটেলে জুলাই আন্দোলন ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উপর আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। এর আগে তিনি প্রায় শখানেক বার বলেছেন, ছোট সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে আর বড় সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু অনেকদিন ধরে যখন নির্বাচনের দাবি জোরালো হয়ে আসছে, তার মধ্যে তারই নতুন করে গভীর সংস্কারের গল্প নির্বাচন নিয়ে আবারও শঙ্কা জাগায়। তার এমন মন্তব্যের একদিন পরই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজন বলে পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বললেন ভিন্ন কথা। মন্তব্য করলেন, অধ্যাপক ইউনূসের সরকারের আয়ু ফুরিয়ে এসেছে, যাবার প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি কেমন ও কি বিষয় হওয়া উচিত সেটিও খোলাসা করেছেন এই অর্থনীতিবিদ। বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা ঠিক করার পরামর্শ দিয়েছেন তিনি। 30শে জুলাই এক সেমিনারে তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে। তারা যে কাজগুলো করছে সেগুলো আগামী সরকার বৈধতা দিবে কিনা তা নিয়ে ভাবতে হবে। দর্শক, ডক্টর দেবপ্রিয় বর্তমান অন্তর্বর্তী সরকার যেমন ঘনিষ্ঠজন, তেমনি 2007 সালের সেনা সমর্থিত 111 সরকারেরও ঘনিষ্ঠজন ছিলেন। 111-এর সেনা সমর্থিত সরকারের সময় ওই সরকারের এক্সিট পলিসি নিয়ে তখন বেশ চিন্তার ঝড় উঠেছিল। আর সেই 111-এর সময় জরুরি অবস্থা চলা গেলে যখন অন্য রাজনৈতিক দলগুলো রাজনীতির মুখে উচ্চারণ করতে পারত না, তখন অধ্যাপক ইউনূস নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। আবার 100 দিনের মধ্যে ব্যর্থ মনোনয়নে বিদায়ও নিয়েছেন। ডক্টর দেবপ্রিয়র মুখে বর্তমান সরকারের যে বিদায়ী সুর বেজেছে, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস কি তাহলে আরো একবার ব্যর্থ হয়ে বিদায় নিচ্ছেন? 2007 সালের 3রা মে তিনি জাতির উদ্দেশ্যে চিঠি লিখে জানিয়েছিলেন কেন তিনি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন। দর্শক, তখনকার পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি এবং সেই চিঠিতে অধ্যাপক ইউনূসের তুলে ধরা কারণগুলোর সাথে বর্তমান সময়ের অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায়। দেখে নেই সেই চিঠির কিছু চুম্বক অংশ, যেগুলো আমাদের সামনে 18 বছর পরও মিলগুলো তুলে ধরবে। অধ্যাপক ইউনূস নোবেল পেয়েছিলেন 2006 সালের 13 অক্টোবর। তখন তার জনপ্রিয়তা আকাশের চেয়েও বেশি। 2007 সালের 20শে জানুয়ারিতে হওয়ার কথা ছিল নির্বাচন, কিন্তু 11ই জানুয়ারি আকস্মিকভাবে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসে ফখরুদ্দিন সরকার। দেশে চলছিল জরুরি অবস্থা, যার মধ্যে কোনো রাজনৈতিক দলই তাদের কর্মকাণ্ড চালাতে পারেনি। সেই জরুরি অবস্থার মধ্যে ডক্টর ইউনূস মাঠে নামেন নতুন দল গঠন নিয়ে। 2007 সালের 11 ফেব্রুয়ারি ও 22শে ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দুটি চিঠি দেন। ঘোষণা করেন তার পার্টির নাম নাগরিক শক্তি। কিন্তু 3রা মে নতুন চিঠিতে আসে শুরুর আগের শেষের গল্প। রাজনীতি থেকে সরে যাওয়ার পিছনে তিনি সেই চিঠিতে বলেছিলেন, যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের তিনি পাচ্ছেন না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবে না। 2007 সালের সেই চিঠিতে ডক্টর ইউনূসের নিজের হাতের লেখা একটি লাইন ছিল এমন, আমি রোজ হিসাব মিলাই রেখেছি, জমার ঘরে আমার খুব বেশি থাকছে না, তাহলে আমি জোরালো টিম বানাবো কাদের নিয়ে। দর্শক, এই জমার ঘরে খুব বেশি কিছু না থাকার পরিস্থিতিটা 1.5 যুগ পর ডক্টর ইউনূসের জন্য আবারও তৈরি হয়েছে। সারা দেশে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে চেষ্টা করেছিলেন নিয়োগকর্তাদের দলকে এস্টাবলিশ করতে। দলটির নামও দিয়েছেন নিজের আগের দলের কাছাকাছি। আগে ছিল নাগরিক শক্তি, এবার হলো জাতীয় নাগরিক পার্টি। নিয়োগকর্তাদের সরকারের নিচু থেকে উঁচু পর্যায়ে স্থান দিয়ে দলটির শক্ত ভিত দিতে চেয়েছিলেন। সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় মানুষ মেরে দলটিকে সারা দেশে কর্মসূচিও করালেন। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানেও দাঁড় করিয়েছেন। কিন্তু নিয়োগকর্তা ছাত্রদের লাগামহীন দুর্নীতি আর চাঁদাবাজিতে ইউনূসের জমার ঘর তো বটেই, পুঁজির ঘরও শূন্য হতে চলেছে।
বুঝে গেছেন জোর করে আওয়ামী লীগ ও 14 দলকে ভোটের মাঠ থেকে দূরে রাখছেন, কিন্তু তাতেও এনসিপির জামানত হারানোর ভাগ্য বদলানো যাবে না। কড়া পুলিশ পাহারা না দিতে পারলে বেশিরভাগ ক্ষেত্রে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। দর্শক, 2007 সালের 3রা মে সেই চিঠিতে অধ্যাপক ইউনূস লিখেছিলেন, দুর্বল দল নিয়ে দেশে নতুন ধারা রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টির চেষ্টা না করে বরং আমরা অপেক্ষা করি অন্য কেউ এই প্রচেষ্টা নিক এবং সফল হোক। তার সেই চেষ্টার সুযোগ এসেছিল 2024 সালের 5ই আগস্ট। ছাত্রদের দলকে সব ধরনের সুযোগ দিয়ে সে চেষ্টাও করেছিলেন, যেমনটা তিনি বলতেন 2007 সালে। দর্শক, গত 11 মাসে অধ্যাপক ইউনূস সুযোগ পেলেই দাবি করেছেন জাতি গঠনের এমন সুযোগ আর আসবে না। একই দাবি তিনি 18 বছর আগে 111 সরকারের সময় করতেন। সে কথা তার সেই চিঠিতে উল্লেখ ছিল। তবে চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল শেষাংশে, যেখানে লেখা ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিপথে জাতির এখন গিয়ার পাল্টানোর সময় এসে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে সেই ইঙ্গিত দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি 2007 সালে অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে পর্দার আড়ালের লোক বলেই পরিচিত। ইঙ্গিত দিয়ে পরিষ্কার করেছেন 111 সরকারের মতোই পরে নির্বাচিত সরকারের সাথে সমঝোতায় যাওয়ার। খুঁজতে বলেছেন এক্সিট রুল, ঠিক করতে বলেছেন পলিসি। সরকার সমর্থকদের মধ্যে কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন মেঘের ঘন ঘটা। সূত্রগুলো বলছে, গত বছর অগস্টে ডক্টর ইউনূসকে যেসব দেশীয় ও বিদেশি মিত্র অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, যারা চেয়েছিলেন অধ্যাপক ইউনূস কমপক্ষে 3 বছর থাকুক, তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। জঙ্গিবাদ ও দক্ষিণপন্থীদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, অর্থনীতির বেহাল দশা, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নষ্ট হওয়া, সব মিলে অধ্যাপক ইউনূসের অবস্থা কোণঠাসা। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস সহসা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চান না। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব শিগগিরই বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে দ্বিমুখী বিরোধ সামনে উঠে আসবে। তখন পরিস্থিতি আরো উত্তাল হবে। তেমন পরিস্থিতিতে সংঘাতময় কোনো নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূস সরে যেতে পারেন এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। ফেনীতে বসে তেমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটা মামলা চলমান আছে। যদি রায় অনুযায়ী কেয়ারটেকার সরকার ফিরে আসে, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। রাজনৈতিক মহলে আরো একটি আলোচনা আছে, সেটি হলো জাতীয় সরকার। একই ধরনের আলোচনা ছিল 111 সময় অধ্যাপক ইউনূস রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর। ডক্টর কামাল হোসেন, কর্নেল অলি আহমেদের পরামর্শে তখন জাতীয় সরকার নিয়ে বেশ তোড়জোড় দেখা দিয়েছিল। তখন -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য ফ্রন্ট বা জাতীয় সরকার গঠনের জন্য বেশ কয়েকটি গোপন মিটিং হয়েছিল। এখনো তেমন চলছে। ফলে বাড়ছে ধোঁয়াশা। তেমন হলে ডক্টর ইউনূসের এক্সিট রুট পাওয়া বেশ সহজ। ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার, নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ, এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে। ইউনূস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত। প্রায় কথাটি এই জন্য বললাম, রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না। কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে, এই কথাটি 5 আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন? ওয়াকারুজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও, এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখলো, এই সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন। ইউনূসের বিদায় নিশ্চিত, এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি। আসলে শাসন, প্রশাসন, অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, সব ব্যাপারেই এই ইউনূস সরকারের ব্যর্থতা এত গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয়। আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানো নয়, সারা শরীর গলিয়ে ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে, তারা এখন চুপ। আমেরিকায় বাইডেন সাহেবের বিদায়ের পর কিছুদিন একটু কি হয় ভাব চলছিল। ট্রাম্প সাহেবও আদৌ সদয় ছিলেন না ইউনূসের ওপর। এখনো যে তিনি সদয় তা নন। শুধু করিডর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে, সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনূসকে বহাল রেখেছেন পদে। এর ওপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে, তার কুফল যে কতটা ভুগতে হবে দেশকে, সেটা যারা সরকারে আসবে ইউনূসের পর তারা হাড়ে হাড়ে টের পাবে। এই মুহূর্তে ইউনূসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের, তাই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন।
বাংলাদেশের সেনার কাছেও সিগন্যাল পাঠাচ্ছে আমেরিকা। এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকারুজ্জামানের কাছে, সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনূস তুমি যাও। আধিকারিক পুষ্টি পায়নি বটে, এবং এসব ব্যাপারে আধিকারিক পুষ্টি হয়ও না, তবু খবর পেয়েছি ইউনূসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব। বলা বাহুল্য, নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে। যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতেরও। অনেকেই মনে করছেন হয়তো যে ভারত আমেরিকার সম্পর্ক এখন ভালো নয়, নানা বিষয়ে খটাখটি চলছে, এটা মিথ্যে নয়, কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙেনি বা কাটেনি, এমনকি একটু আঁচড় পর্যন্ত লাগেনি বলে দিলাম। আসলে ট্রাম্পের চাপের কাছে যখন পৃথিবীর একের পর এক দেশ সারেন্ডার করছে, ভারত তখন সারেন্ডার করেনি, তাই দর কষাকষি চলছে কেবল। ভারত আমেরিকার সম্পর্ক আগামী কয়েক মাসের মধ্যে কোন উচ্চতায় পৌঁছয় একবার দেখে নেবেন, কারণ ভারতের যত না দরকার তার থেকে অনেক বেশি দরকার আমেরিকার ভারতকে। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনূস নেই, সে জায়গায় এসেছে বিকল্প সরকার, যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, যে ইলেকশনে অংশ নেবে আওয়ামী লীগও। ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুষ্ঠু নির্বাচন হলে, রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। কারণ ইউনূসের কুশাসন, ক্রেডিবল পলিটিক্যাল একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা, জামাতের জঙ্গি মোল্লাতন্ত্র ও পাকিস্তানতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, দেশ থেকে ৭১কে মুছে ফেলার অপচেষ্টা, এই সব কিছু মিলে নতুন করে ৭১-এর চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ। আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে। আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে, ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে। শুধু তো আওয়ামী লীগ নয়, দেশের ছাত্র সমাজ মিছিল করছে, সেই মিছিলে স্লোগান দিচ্ছে ইউনূসের ২ গালে জুতো মারো তালে তালে। ভাবা যায়? অথচ এই ছাত্ররা মাত্র ১ বছর আগে হাসিনা হটাও আন্দোলনে সামিল ছিল। বলতে খারাপ লাগে, তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য নোবেল লরিয়েট। সুতরাং তাকে চলে যেতে হবে, কিন্তু আসন তো খালি থাকবে না, সরকারে বসতে হবে কাউকে না কাউকে। কে বসবে বা বসতে পারে, কে নিতে পারে দেশের দায়িত্ব? এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা, যারা ৩ মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন। কিন্তু তারাও যদি হয় ইউনূসেরই এক পথের পথিক, তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধফুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন, টাইম কিল করতে থাকেন, তাহলে কি হবে? কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না। স্যার, পারেন না, সেটা হয় না। যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না। আপনারা বলতে পারেন ইউনূস সরকার কি রয়েছে সংবিধান মেনে? না, মেনে নেই, আর সেজন্যই তো তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে, এবং ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির শাসন, তার থেকে বড় কথা কি জানেন? রাষ্ট্রপতির শাসন জারি করার কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশের সংবিধানে। ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতির শাসন হতে পারে, কিন্তু কেন্দ্রে কখনো রাষ্ট্রপতির শাসন ভারতেও হতে পারে না। এটা একই অবস্থা বাংলাদেশও। তৃতীয় যে সরকার গঠনের সম্ভাবনা, সেটি হলো ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো, সরকার চালানো। বাংলাদেশের সংবিধানের ৯-এর এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে দেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার। যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা, নাগরিকদের স্বাধীনতা, অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এখানেও একটা খুব বড় তবে আছে। এই তবেটা হলো রাষ্ট্রপতি তখনই তিনি এই ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন যখন প্রধানমন্ত্রী সুপারিশ করবেন। প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতির শাসন জারি করতে গেলে,
এবং তারপরে পার্লামেন্ট যখন বসবে, পার্লামেন্ট বসলে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে পারে। পার্লামেন্ট তো বাংলাদেশের ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আবার ফিরিয়েও নেওয়া যায়। 2-4 জন নিহত হতে পারেন ঠিকই, সম্ভাবনা আছে, কিন্তু তাহলে বাকিরা বৃহৎ সংখ্যক সাংসদরা তো আছেন, তাদেরকে দিয়ে পরে পার্লামেন্ট বসিয়ে পুনরায় বসিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া যেতে পারে। সংবিধান মোতাবেক এটাই হলো ইউনূসকে সরিয়ে দেওয়ার পর যে পথে শাসন ব্যবস্থা চলতে পারে তার সর্বোত্তম পদ্ধতি। এতে সংবিধান ভাঙা হয় না। এইবার প্রশ্ন ওঠে, কি বলছেন সংবিধান ভাঙা হয় না? সংবিধান তো ভাঙা হয়ে গেছে, প্রধানমন্ত্রী তো নেই, তাহলে রাষ্ট্রপতিকে কে সুপারিশ করবে জরুরি অবস্থা জারির জন্য? এই সুপারিশ ছাড়া যদি জরুরি অবস্থা জারি করেন তিনি, সেটা হলে তিনি তো নতুন করে সংবিধান অবমাননা করবেন, তাই না? তাহলে কি হবে? এই সমস্যারও সমাধান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা শুধু তিনি নিজে যে বলেছেন তা নয়, স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করেছেন। অর্থাৎ আইন অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করার ফলে এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা নেই। শেখ হাসিনাকে তাই সসম্মানে ফিরিয়ে এনে তাকে দিয়ে সুপারিশ করিয়ে জরুরি অবস্থা জারি করা যায়। মনে রাখবেন, তেমন হলে শাসনের ক্ষমতা কিন্তু থাকবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতেই। এই প্রস্তাবের বিপক্ষে ঝড় তুলবেই জামাত, বিএনপি, এনসিপি সহ ইউনূসের সহযোগীরা তথা আওয়ামী লীগের বিরোধীরা। তারা মানতেই চাইবে না এটা, মনে মনে বিরোধিতা করবেন তাদেরই সঙ্গে ওয়াকারুজ্জামানও। কারণ তার বড় ভয় ভবিষ্যতে কোর্ট মার্শাল হতে পারে তার। ভারত খুব চেষ্টা করছে শেখ হাসিনাকে এভাবে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় ফেরত পাঠাতে। এজন্য ট্রাম্প প্রশাসনের ওপরও চাপ সৃষ্টি করছে ভারত। এখানে ইতিমধ্যে উপরাষ্ট্রপতি আমেরিকার জেডি ভান্স, সেখানকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং তুলসি গ্যাবার্ড, তাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। সুতরাং জরুরি অবস্থার জারির মাধ্যমে শাসনে ফিরতেই পারেন শেখ হাসিনা। যদি না হয় এটা, ওই আবার যদি প্রশ্ন, ইফস অ্যান্ড বাটস, এগুলো তো ফেলে দেওয়া যায় না, আর রাজনীতিতে এগুলো রাখতেই হয়। তাই বলছি, যদি না হয় এটা, তাহলে রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি করতে পারেন যেটা, গত আগস্টের মতো সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে বিকল্প উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন। 3 মাসের মধ্যে ভোট করার জন্য একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে। এবারের সুপ্রিম অভিমত, এবার যদি এইভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অভিমত চান, সেটা হলে এটা তিনি গত বছর যে জালিয়াতি করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামাত এবং বিএনপি এবং তাদের সহযোগীরা, সেই জালিয়াত চিঠির মতো সেবার কোনো মিটিংই হয়নি বিচারপতিদের সুপ্রিম কোর্টের। এবার সেটা হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। এই পদটি অসাংবিধানিক হবে ঠিকই, তবে রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ কিন্তু থাকবে। ধরা যাক নতুন উপদেষ্টা পরিষদের সব ভোট করতে গড়িমসি করলেন ইউনূসের মতো, কিংবা ইউনূস কপাল জোরে থেকে গেলেন তার পদে। ওই যে বলেছিলাম না, প্রায় নিশ্চিত ইউনূসের চলে যাওয়া, ধরুন সেই প্রায়টাই জোর হয়ে গেল এবং ইউনূস থেকে গেলেন তার পদে, তাহলে কি হবে? এখানে আসে হাসিনা কি ভাবছেন সেই প্রশ্নটি এবার আসছে। হাসিনা ঠিক করেই ফেলেছেন, তেমন হলে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করে দেশ দখলের লড়াইতে নামবেন। এই লড়াইয়ে ভারত যে তার পাশে থাকবে এটাও নিশ্চিত। যদি বাংলাদেশ সেনাবাহিনী হাসিনার বিরোধিতায় নেমে আসে, দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে কি হবে? আমার ধারণা সে ভুল। ওয়াকারের সেনা করবে না। সেনা কোনো পক্ষ না নিয়ে পক্ষহীন হয়ে থাকবে, নিজেরা কোনো পক্ষে নেই এটা দেখাবার জন্যে। তবে সেনা কিছু না করলেও জামাত সহ সমস্ত ইসলামী শক্তি এবং বিএনপির একটি অংশ অস্ত্র হাতে আওয়ামী লীগের মোকাবিলা করতে মাঠে নামবে। আর তাদের হাতে অস্ত্র যে যথেষ্টই আছে সেটা তো পরিষ্কার, পাকিস্তান থেকে কম অস্ত্র তো আসেনি, এছাড়া চীন থেকেও আসবে হয়তো। সুতরাং দেশে গৃহযুদ্ধ ঘনিয়ে আসবে। এবারের লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে নয়, দেশের ভেতরের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে, যেটা দেশের পক্ষে আদৌ ভালো নয়। আমার বিশ্বাস আগস্ট মাসটা অপেক্ষা করবেন হাসিনা। তারপরও যদি ইউনূসের বিদায় না হয়, তিনি নির্বাসিত সরকার গঠন করে অধিকার আদায়ের পথে যাবেন এবং
তার আগে এই আগস্ট মাস জুড়ে নানা রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন, তাদের সংগঠনমুখী করবেন এবং ইউনূস সরকারকে যত রকম ভাবে বিরোধিতা করা যায় সেটা দেখবেন। ইউনূস ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের ঘোষণা দেন সবাইকে শান্ত করতে, তাহলেও জেনে রাখবেন ইউনূসের অধীনে নির্বাচন কখনোই মেনে নেবেন না হাসিনা। তিনি চাইবেন নির্বাচন হবে তখনই যখন এই সরকার ক্ষমতায় থাকবে না। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকরা আলোচনাগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কি ডক্টর ইউনূসের সময় শেষ এবং শেখ হাসিনা দেশে ফিরছেন। এখান থেকে আপনারা কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আরও এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।